নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। সন্ধ্যে 7টায় ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই যে খবর দেখাতে হবে তা হলো গোটা দিন ধরে যে খবর একেবারে শিরোনামে সন্দেশখালির পর এবার ভূপতিনগরে কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ, আর তাতেই একেবারে রাজ্য রাজনীতি তোলপাড়। দেখুন। 5ই জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালিতে আক্রান্ত হয় ইডি। 6ই এপ্রিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে আক্রান্ত হলো এনআইএ। 3 মাসের মধ্যে দ্বিতীয়বার আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। জানুয়ারিতে সন্দেশখালিতে গিয়ে অভিযুক্ত নাগাল পায়নি ইডি। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তেমনটা হয়নি। 2022 সালের ডিসেম্বরের বিস্ফোরণের ঘটনায় 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে এনআইএ। একজন তৃণমূলের অঞ্চল সভাপতি বলাইচরণ মাইতি, আরেকজন তৃণমূলের বুথ সভাপতি মনোব্রত জানা। এনআইএর দাবি, ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় সম্প্রতি এই 2 নেতাকে তারা তলব করে। 2 বার হাজিরা এড়িয়ে যান 2 তৃণমূল নেতা। শনিবার ভোরে ভূপতিনগরে গিয়ে তাদের গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তারপরেই শুরু বিক্ষোভ। এনআইএ অফিসারদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা। এর আগেই ভাঙচুর। ভোরে ভূপতিনগরে পৌঁছয় এনআইএ। অভিযোগ, তারপরেই তাদের গাড়িতে হামলা চালানো হয়, তাতে গাড়ির কাচ ভাঙে। ছিল 50-60 জন মতো ছিল মহিলা, হাতে লাঠি ইট ছিল। এই মানে কোনো আগ্নেয়াস্ত্র? না না না, অফিসারের ছিল, কেউ আহত হয়নি সেরকম কিছু। 6টা 6:30টার মধ্যেই হয়েছে। এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিল তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। হামলা হলেও এলাকা ছাড়েনি এনআইএ। 2022 সালে ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় 2 তৃণমূল নেতাকে তারা গ্রেপ্তার করে। এর প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। আমাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে অ্যারেস্ট করেছে আজকে রাতের অন্ধকারে। সংঘবদ্ধ হয়ে তারই প্রতিবাদ করছে। আমাদের কর্মীদের বেকসুর খালাস চাইছে। এনআইএ তদন্ত করতে এসে সেখানে পুলিশে কভারে ধাক্কা দিতে, দরজা খুলতে এসে আমার স্বামীকে নিয়ে চলে। বাইরের কেউ আসেনি, আমাদের তো দরজা বন্ধ করেছে, মোবাইল নিয়েছে, আমরা কি করে গাড়ি ভাঙতে যাবে এখানে। 2022 সালের 2রা ডিসেম্বর রাত 10টা নাগাদ ভূপতিনগরের নাড়ুয়াবিলায় বিস্ফোরণ ঘটে। উড়ে যায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়ি। বিস্ফোরণের সময় বাড়িতেই ছিলেন রাজকুমার এবং তাঁর স্ত্রী লতারানী সহ আরো 4 জন। পরের দিন সকালে উদ্ধার হয় রাজকুমার মান্নার দেহ, মেলে তার ভাই এবং আরো একজনের দেহ। এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2023 সালের মার্চে ভূপতিনগরের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। জুন মাসে তদন্ত শুরু করে এনআইএ। এই মামলার তদন্তেই এদিন ভোরে ভূপতিনগর পৌঁছয় এনআইএ। সেখানে গিয়ে আক্রান্ত হয়। তারপর থেকেই গরম ভূপতিনগর, আর ভূপতিনগর নিয়ে গরম রাজ্য রাজনীতি। নিউজ 18 বাংলা। বলাই এবং মনোব্রতকে তারপরে আদালতে পেশ করা হয়। আদালতে কি হাড্ডাহাড্ডি, একেবারে জেরা, সওয়াল জবাব সব। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কিরকম হলো সওয়াল জবাব? সওয়াল জবাবে কি উঠে এলো? দেখো, এনআইএর তরফে সরাসরি এনআইএর আইনজীবী আদালতের কাছে স্পষ্ট করেছে এই যে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, এদের কিন্তু সরাসরি বোমা তৈরি করার ক্ষেত্রে কিন্তু যোগসূত্র পাওয়া গেছে, যোগসাজশ পাওয়া গেছে। শুধু তাই নয়, এরা তদন্তে সহযোগিতা করেননি, এদেরকে 2বার নোটিশ সার্ভ করা হয়েছিল, এরা হাজিরা এড়িয়েছেন। এরপরই সার্চ ওয়ারেন্ট নিয়েই কিন্তু তল্লাশি অভিযান যাওয়া হয়েছিল। সেক্ষেত্রে বলায়ের বাড়ি থেকে 2,34,000 টাকা যেমন পাওয়া গিয়েছে, 4টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে যেহেতু 5টি লোকেশনে কালকে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল কাল রাত থেকেই, এমন একটি লোকেশন রয়েছে, সেখান থেকে কিন্তু মোট চারটি রেজিস্টার বুক এবং ডায়েরি পাওয়া গেছে। এবং তার মধ্যে বেশ কিছু তথ্য রয়েছে যেগুলো তদন্তের ক্ষেত্রে যথেষ্টই অগ্রগতির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা সেই ডায়েরি বা রেজিস্টার থেকে পাওয়া যাবে বা তথ্য পাওয়া যেতে পারে, এমনটা কিন্তু এনআইএর তরফে দাবি করা হচ্ছে এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে আদালতে কিন্তু জমা দেওয়া হয়েছে এনআইএর তরফে। অন্যদিকে এই যে 2জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তরফের যিনি আইনজীবী রয়েছেন তার যেটা দাবি যে যদি 160
নোটিশ ইস্যু করা হয়ে থাকে, যদি তাদেরকে অভিযুক্ত না দেখানো হয়, তাহলে কেন গ্রেপ্তার করা হলো, কেন তাদেরকে বারবার নোটিশ সার্ভ করা হচ্ছিল? তাহলে তো তারা গিয়ে একবারে গ্রেপ্তার করতে পারতো। এবং আরও একটি বিষয় সামনে আনা হয়েছে অভিযুক্ত আইনজীবীর তরফে, যে এদেরকে যে নোটিশটি সার্ভ করা হয়েছে সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু রিপ্লাই করেছিলেন যে এই মুহূর্তে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, নির্বাচনের কাজে তার দলের কাজে কিন্তু তারা যুক্ত রয়েছেন, বা এই কারণে তাদের পক্ষে হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি সেই নোটিশকে চ্যালেঞ্জ করে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে গেছে, তারপরেও এই গ্রেপ্তারি হয়েছে, সেই গ্রেপ্তারি নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। তবে এই যে দুজন ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এলাকায় সন্ত্রাস ছড়ানো, বোমা তৈরি করা, এই ধরনের কাজের সঙ্গে সরাসরি যুক্ত ছিল, এমনটাই কিন্তু এনআইএর তরফে দাবি করা হয়েছে এবং এখনো পর্যন্ত অর্ডার রিজার্ভ রয়েছে। এখনো পর্যন্ত নির্দেশ দেননি বিচারক, কি নির্দেশ দেন সেদিকে আমাদের নজর থাকবে এবং আপনাদেরকে আপডেট দিতে থাকবো। কিন্তু এই নিয়ে আজকে দুটো সভা থেকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানা, বিজেপির হয়ে কাজ করছে এনআইএ, কেন রাতের বেলা গিয়ে অভিযান চালালো এনআইএ, কেন পুলিশকে জানানো হলো না, এই নিয়ে শান দিলেন। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণ মামলা 2022-এর ঘটনা। হাইকোর্টের নির্দেশে ঘটনা তদন্ত করছে এনআইএ। শনিবার ভোরে তারা ভূপতিনগরে হানা দেয়। তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় এনআইএ-কে। বিস্ফোরণ মামলায় তৃণমূলের 2 নেতাকে এদিন গ্রেপ্তার করে এনআইএ। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা। এ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরের তপনে সভা করতে যাওয়ার আগেই সরব হন। মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে পুলিশের ড্রেস করে, তারা কি করে বুঝবে? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করবে? যদি সবাইকে অ্যারেস্ট করে, বিজেপি কি মনে করে সব বুথ এজেন্টকে অ্যারেস্ট করবে? সব ভোট ম্যানেজারদের অ্যারেস্ট করবে? পরে ভোটে জিতবে? শূন্য পুলিশ ছুটছে। 2জন তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করেছে আজকে। বলছি কি অধিকার আছে না? তুমি বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য বিজেপি নোংরামি খেলা খেলছে, আমরা সারা পৃথিবীতে আওয়াজ। এরপর মঞ্চ থেকেও মমতার সুর সপ্তমে। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। ভূপতিনগরে মেয়েদের উপরে যে হামলা হয়েছে এবং আমাদের এজেন্টদের অ্যারেস্ট করেছে, আমি তাদের ধিক্কার জানাই। বিজেপিকে বলি ছি ছি ছি। এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন, সেদিন আমি বুঝতে পারিনি। লোডশেডিং করে দিয়েছিলেন, কাউন্টিং এ কারচুপি করেছিলেন। মনে রাখবেন গদ্দার, এক জিনিস বারবার হয় না। বাংলায় বলেছিল আপকা বার 200 পার, আর এখন বলছে আপকা বার 400 পার। আমি বলি তাহলে তোকে এজেন্ট দিয়ে অ্যারেস্ট করতে হচ্ছে কেন আমাদের? ছি বিজেপি ছি। ইলেকশন কে করছে? ইলেকশন কমিশন না এনআইএ না সিবিআই? একটা চকলেট ফাটালো এনআইএ। 2022-এর একটা চকলেট বোমা কেস আজকে অ্যারেস্ট করছে 24 ইলেকশনের সময়। এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই, আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স। আমি সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য। ও যদি আমার ফার্স্ট টায়ারের নেতাকে অ্যারেস্ট করে, আমার যাতে সেকেন্ড টায়ার থার্ড টায়ার কাজ করতে পারে। আমাদের কর্মীর অভাব নেই, আমাদের মা বোনেদের অভাব নেই। যে মা বোনেরা ঘরে গিয়ে চুল বাঁধে, রান্না করে, সেই মায়েরাই বুথে এজেন্ট হয়ে বসবে।
স্বপনের পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সভা থেকেও সুর চড়ান মমতা। যাকে অ্যারেস্ট করবে তার বাড়ির লোককে এজেন্ট বসাবে। নিউজ 18 বাংলা। আর আগামীকাল তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে ভূপতিনগরে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এই প্রতিনিধি দলে কারা কারা রয়েছেন, তারা কি করতে চান, কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখতে চান? পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 নম্বর ব্লকের অর্জুননগর অঞ্চল, সেখানে যারা যাবেন তারা প্রথমে দাদানো চেন্নাই যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বাড়িতে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। তারপর হচ্ছে স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা বলার পর সেখানেই তাদের তরফ থেকে একটা জনসভা করার কথা রয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের একাধিক যারা নেতা তারা যাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভূপতিনগর আগামীকাল যেতে বলেছেন। তো তৃণমূল কংগ্রেসের কি অবস্থান তা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়ে দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতেই তাদের তরফ থেকে এজেন্সির অতি সক্রিয়তা ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ভূপতিনগরে গিয়ে তৃণমূল কংগ্রেস তাই প্রতিবাদ সভার আয়োজন করছে আগামীকাল। ধন্যবাদ। আর নির্বাচন কমিশনে গিয়েছিল বিজেপির প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের কাছে তাদের দাবি একেবারে পুলিশ কর্তা, উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সরাতে হবে। এই নিয়ে নির্বাচন কমিশনও আজকে তৎপর হয়েছে। এই ঘটনা ঘটার পরে মুখ্য সচিবের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে, ডিএম এর কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। এই সব নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অবিলম্বে রাজ্যের ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এসপি পূর্ব মেদিনীপুর, ওসি ভূপতিনগর, এসডিপিও কাঁথি ইমিডিয়েট স্যাক করা। আমরা লিখিত দাবিও করেছি। আর বিজেপির এই নির্বাচন কমিশনে যাওয়াকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। আসলে সমস্যা হচ্ছে দেশে একটা জমিদার রাজ চলছে। সেই জমিদার নিজে বসে ঠিক করছে নির্বাচন কমিশনের সদস্য কে হবে। তারপর তিনি নিজেই বলছেন নির্বাচন কমিশন বাংলার প্রতি বেশি নজর রাখবে। তারপর কেন্দ্রীয় এজেন্সি দিয়ে অশান্তি তৈরি করছে, পুলিশকে না জানিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে পাঠিয়ে দিয়ে স্থানীয় মানুষদের সাথে বিশৃঙ্খলা করাচ্ছে, মাঝরাতে লোক পাঠিয়ে অ্যারেস্ট করাচ্ছে। নির্বাচন কমিশন কোনো কারণ না থাকা সত্ত্বেও 24 ঘন্টায় 3 বার ডিজি বদল করছে। এটা যথেচ্ছাচার চলছে। এর যোগ্য জবাব নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ দিয়ে দেবে। আর এদিকে তদন্তে গিয়ে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। এবার পূর্ব মেদিনীপুরের যেটা বললাম ভূপতিনগরে এনআইএ এর ওপরে হামলা, ভোটের মুখে এ নিয়ে হাওয়া গরম। আর নির্বাচন কমিশন কতটা তৎপর দেখুন। ইডির পর এনআইএ, ফের তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে সুযোগ পেয়েই ময়দানে নেমে পড়েছে বিজেপি। যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত। নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। ভূপতিনগর ইস্যুতে শনিবার কমিশনেও যায় বিজেপি। দাবি করে একাধিক পুলিশ কর্তা ও পুলিশ অফিসারকে সরানোর। আমাদের দাবি হচ্ছে এই অফিসারদের সরানো। ওসি ভূপতিনগর পুলিশ স্টেশন, এসডিপিও কন্টাই, এসপি পূর্ব মেদিনীপুর, এডিজি ল অ্যান্ড অর্ডার আর ডিজিআইজি। কাকভোরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে, এলাকায় খুব স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে। এই ঘটনা অবাঞ্ছিত, কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে। বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে, এই ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে, কিন্তু এর পেছনে একটা অঙ্ক কষা দাবার বোর্ড রয়েছে। ইডি, এনআইএ সরকারি মদতে অর্থাৎ রাজ্য সরকারের মদতে তাদের উপরেও হামলা বাড়ছে। কে কোন উদ্দেশ্যে আসছে না আসছে সেটা কোর্ট আছে, কোর্টে বিচার হবে, তার প্রতিবাদ আছে। তাদেরকে গায়ে হাত দেওয়া, তাদের উপর হামলা করার অধিকার কিন্তু আমার আপনার নেই। এই করে করে সন্দেশখালী ঘটছে, এই করে করেই ভূপতিনগর ঘটছে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতির এগুলো কতগুলো নিদর্শন। পুলিশকে না জানিয়ে সকালবেলা মিডিয়াকে সাথে নিয়ে গিয়ে আবার সেখানে পরিকল্পিত চক্রান্ত করে বিশৃঙ্খলা করতে চেয়েছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেখানে হয়েছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানিয়েছে যে তারা যখন রিকুইজিশন পেয়েছে তার অনেক আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে। অর্থাৎ এটা প্রমাণিত সত্য যে বিজেপির অঙ্গুলি হেলনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করার জন্য সেন্ট্রাল এজেন্সি এই ধরনের কাজগুলো করছে।
2022-এ ভূপতিনগরে বিস্ফোরণ, 2024-এ লোকসভা ভোটের মুখে সেই ঘটনায় 2 তৃণমূল নেতা গ্রেফতার, এবার তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ। এ নিয়ে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। নিউজ 18 বাংলা। আর এবার অন্যতম বড় খবর আপনাদেরকে জানাবো। ভূপতিনগর থানায় সরাসরি ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ফোন করলো ভূপতিনগর থানায়, কি জানতে চাইলো, কেন ফোন করলো, সবটা মিলিয়ে কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, দেখো অরিন্দা, এখনো পর্যন্ত যে আপডেট উঠে আসছে, আজকে দুপুরের পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ফোন আসে ভূপতিনগর থানায়, এবং এই যে ঘটনা ভোরবেলা আজকে এনআইএ এর অফিসাররা সেখানে যান, তারপর ঠিক কি ঘটেছিল তার বিস্তারিত ব্যাখ্যা নেওয়া হয় কর্তব্যরত আধিকারিকদের তরফ থেকে। তারা যেটা স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছেন যে কি ঘটেছিল এবং তারপর কি কমপ্লেন তাদের কাছে জমা পড়েছে, এবং তারপরে তার ভিত্তিতে কি ধারায় মামলা রুজু করা হয়েছে, সেই বিস্তারিত বিষয় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানতেও যেমন চাওয়া হয়েছিল, অফিসাররা তাদের তরফে মৌখিকভাবে সেই বিষয়টা জানিয়েছেন। পরবর্তীতে জেলা শাসক বা জেলা প্রশাসনের তরফে কি বিস্তারিত রিপোর্ট দেওয়া হয় সেই দিকে অবশ্যই নজর থাকবে। তবে তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ডাইরেক্ট যে ফোন ভূপতিনগর থানায় করা হলো, সেটা কিন্তু এই ঘটনা আজকের ভোরবেলা যেভাবে এনআইএ এর আধিকারিকদের উপর হামলার যে অভিযোগ উঠছে, সেই ঘটনাকে কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করলো, তা কিন্তু বলাই যায়। একেবারেই যথেষ্ট গুরুত্বপূর্ণ যে স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি থানায় ফোন করে জানতে চাইলো কি ঘটনা ঘটেছে, কি এফআইআর দায়ের হয়েছে, সমস্ত কিছু এনআইএ এর উপর হামলার অভিযোগে। এবার চলে যাচ্ছি অন্য আরেকটা গুরুত্বপূর্ণ খবরে। ঘরে বসে থাকলে হবে না, মাঠে নামতে হবে। কার বার্তা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা। লোকসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা, মাঠে নামতে হবে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কেন এরকম বার্তা? কোথাও কি গলতি দেখা যাচ্ছিল, গাফিলতি দেখা যাচ্ছিল নিচুতলার কর্মীদের মধ্যে? তোমার মনে থাকবে যখন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল এবং ফল প্রকাশের পর তৃণমূল জানিয়েছিল যে প্রত্যেক প্রধান এবং উপপ্রধানের কাজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনিটরিং করা হবে, তারা কতটা জনসংযোগ করতে পারছেন। অনেকেই মনে করছেন যে লোকসভা নির্বাচনে তারা কি পারফর্ম করছেন সেটাকে দলের তরফ থেকে ইতিমধ্যে নজরে রাখা হচ্ছে। আজকে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানদেরকে সঙ্গে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। সেখানেই তার তরফ থেকে যে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, তিনি উল্লেখই করেছেন যে ঘরে বসে থাকা শৈথিল্য দেখানো চলবে না, ভোট প্রচারে সকলকে ঘাম জড়াতে হবে, এবং 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র, আবাসের টাকা দিচ্ছে না কেন্দ্র, এগুলো রাজ্য সরকার দিচ্ছে এবং আবাসের টাকা দেবে। বাড়ি বাড়ি গিয়ে এগুলোকে প্রচার করার নির্দেশ দেওয়া আছে। প্রয়োজনে মহিলাদের নিয়ে ছোট ছোট টিম গঠন করে সব বাড়িতে যেতে বলা হয়েছে, এবং পঞ্চায়েত স্তরে রাজ্য কি কাজ করেছে তাও সব বাড়িতে গিয়ে প্রচারের উল্লেখ করতে বলা হয়েছে। এছাড়া 100 দিনের কাজের টাকা এবং লক্ষ্মীর ভান্ডারের টাকা সবাই পেয়েছেন কিনা, যদি কোথাও কোনো অসুবিধা রাখে সেই অসুবিধার কথা যেন তা পঞ্চায়েত জানতে পারে, সেই সংক্রান্ত বার্তা বিভিন্ন বৈঠক থেকে দেওয়া হয়েছে। ধন্যবাদ। নন্দীগ্রামও আজ উত্তপ্ত হয়, কারণ নন্দীগ্রামে 10ই মার্চ তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া এক নেতার ওপর হামলার অভিযোগ, এবং সেই নেতা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগে নন্দীগ্রামে আজকে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা, আর এ নিয়ে বিজেপি তৃণমূল রাজনৈতিক তরজা তুঙ্গে। তমলুক লোকসভার যে প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে তৃণমূল দুষ্কৃতীরা অতর্কিতভাবে আমাদের আব্বাস বেগের ওপর হামলা চালায়, তাকে তমলুক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন রাজনৈতিকভাবে নন্দীগ্রামে একদম দেউলিয়া হয়ে গিয়ে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে, আবার সেই আগের সংস্কৃতি মারধর, কর্মীদের ওপর আক্রমণ এইসব শুরু করেছে। এই থানাতেই আব্বাস বেগের কাছে একজন ভদ্রলোক কিছু টাকা পেতেন, এমনিতে ঋণগ্রস্ত অবস্থায় আছে, ঋণ খেলাপি হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ফলে টাকা পায়, টাকা দেয়নি, মানুষ হয়তো সেই টাকা চাওয়ার জন্য গেছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। এবার একটু বনগার দিকে চোখ রাখা যায়। নজরে মতুয়া ভোট, আর মতুয়া নজরে ভোট, মতুয়াদের ভোটটাই সবার নজরে, এই কারণে মতুয়া ভোটে কামনা, মানে কামনা সাগরে ডুব দিলেন 2 প্রার্থী। কেমন সেই কামনা সাগর? ডুব দিলে কি হয় দেখুন। শনিবার মতুয়াদের আরাধ্যের জন্মতিথি, সেই উপলক্ষে ঠাকুরনগরে শুরু মতুয়া ধর্ম মহামেলা। প্রথম দিনেই ঠাকুরনগরের কামনা সাগরে ডুব তৃণমূল বিজেপি 2 দলেরই 2 প্রার্থীর।
হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস। এই উপলক্ষে ঠাকুরনগরের কামনা সাগরে পুণ্যস্নান সারছেন মতুয়ারা। এদিন সকালে কামনা সাগরে স্নান করে হরিচাঁদ মন্দিরে প্রণাম করেন বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের জন্য কাজ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন, তাদের মনস্কামনা পূর্ণ হোক, এটাই প্রথমত কামনা। এরপরেই বিজেপির মতুয়া মুখ তথা বনগাঁ লোকসভা আসনে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরও কামনা সাগরে স্নান ছাড়েন। আগত সমস্ত ভক্তরা যারা স্নান করেছে সকলের পুণ্য হোক। আমার জন্য চাইনি আমি কিছু, ভক্ত সমাজের জন্য চেয়েছি। রাজ্যের ৮৩ বিধানসভা আসনে মতুয়ারা ফ্যাক্টর। 2011 বিধানসভা ভোট থেকে শুরু একের পর এক নির্বাচনে তৃণমূলকে ঝুলি উপর করে সমর্থন জানিয়েছেন মতুয়ারা। ছবিটা বদলে যায় 2019-এ। বনগাঁ লোকসভা কেন্দ্রের 4টি বিধানসভা আসনে মতুয়া ভোট 50%-এর বেশি। রানাঘাট লোকসভা কেন্দ্রের 5 আসনে মতুয়া ভোটার 50%-এর বেশি। 19-এর লোকসভা ভোটে বনগাঁ রানাঘাট এই 2 লোকসভা আসনেই জেতে বিজেপি। এরপর 21-এ হাড্ডাহাড্ডি লড়াই। वैक्सीनेशन का काम समाप्त होता है, जैसे ही कोरोना से मुक्ति मिलती है, आप सभी को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी की सरकार समाप्त। তুমি আবার নাগরিকের মোয়া খাওয়াবে কি? মতুয়া ভাই বোনেরা আমার, আপনারা সবাই নাগরিক। আমি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড়িয়ে আপনাদের কাছে কথা বলছি। 21-এর কুরুক্ষেত্রে মতুয়া ভোটের বেশিরভাগটাই যায় তৃণমূলের ঝুলিতে। 21-এর ভোটে মতুয়া প্রভাবিত 83 আসনের মধ্যে তৃণমূল জয়ী হয় 53টি আসনে, বাকি 30টিতে বিজেপি। 24-এর ভোট তৃণমূল বিজেপি 2 দলেরই পাখির চোখ মতুয়া ভোট। মতুয়া ভোট পেতে কেউই 1 ইঞ্চি জমি ছাড়ছেন না। মতুয়া ভোটের কামনা সাগরে ডুব। নিউজ 18 বাংলা। পূর্ত দপ্তরের কাজে গাফিলতি, দুর্নীতির অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ, তাই হাইড্রেন্টের কাজ বন্ধ করে দিলেন। কোথায়? ওল্ড মালদায়। কে বন্ধ করলেন? প্রাক্তন পুরপ্রধান এবং তৃণমূলের কাউন্সিলর। দেখুন। পূর্ত দপ্তরের কাজ, সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। এই অভিযোগে কাজ বন্ধ করে দিলেন শাসক দলের কাউন্সিলর, যিনি একসময় পুরপ্রধানও ছিলেন। এ নিয়ে শোরগোল ওল্ড মালদার পুরো এলাকায়। সম্প্রতি ওল্ড মালদার মঙ্গলবাড়ি রেলগেট থেকে বুলবুলচন্ডী মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ হয়েছে। রাস্তা সম্প্রসারণের সঙ্গে সঙ্গেই রাস্তার দুধারে তৈরি হচ্ছে হাইড্রেন। এই কাজ করছে পূর্ত দপ্তর। শনিবার সকালে যা বন্ধ করে দেন ওল্ড মালদার প্রাক্তন পুরপ্রধান তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ। তার দাবি, বারবার বলার পরেও হাইড্রেন তৈরিতে পুরনো রড ব্যবহার করা হচ্ছে। পূর্ত দপ্তরের কয়েকজন ইঞ্জিনিয়ার, আধিকারিক এবং ঠিকাদারের আঁতাতে এরকম খারাপ কাজ হচ্ছে। যদি পিডব্লিউডির এক্সিকিউটিভ হোক, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, নর্থ সার্কেলের হোক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হোক, যদি ইনকোয়ারি করে ড্রেনের তলা যদি খুঁড়ে দেখে সেখানে কোনো সোলিং করা হয়নি, সাধারণ রোলার ব্যবহার করছে, আর ওই মাটি যেখানে কাটছে সেই মাটি এখানে ফিল আপ করছে, আর পাথর বালির পরিবর্তে মাটি আর পাথর মিশাচ্ছে। এই যে নিম্নমানের কাজ, আমি মনে করি এই নিম্নমানের কাজের সঙ্গে পিডব্লিউডির সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এখানে যারা সুপারভিশন করছেন সবাই এর পেছনে আছেন। এ নিয়ে পূর্ত দপ্তরের বক্তব্য, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। এবারে হাওড়ার খবর দেখাবো। আচ্ছা, খাল সংস্কার হলে তো সবারই খুশি হওয়া উচিত, কিন্তু খাল সংস্কারে আতঙ্ক বাড়ছে হাওড়ার সারেঙ্গায়। কেন? দেখুন। হাওড়ার সাঁকরাইলের সারেঙ্গা পাশ দিয়ে বয়ে গেছে সরস্বতী খাল। এই খাল সংস্কারের উদ্যোগ নিয়েছে সেচ দপ্তর। এতেই আপত্তি গ্রামবাসীদের। 10 বছর আগে সরস্বতী খালের সংস্কার হয়। অভিযোগ, সেই সময় খালের পাড় বাঁধানো হয়নি। এর জেরে ধস নেমেছে, অনেক জায়গা তলিয়ে গেছে। রাস্তা ছিল ওই ধারে, আবার ফের খাল কাটবে, সব রাস্তা নেমে গেছে। সংস্কারের আগে সরস্বতী খালের পাড় বাঁধানোর দাবিতে সরব গ্রামবাসীরা। তাদের দাবি, পাড় না বাঁধিয়ে খাল সংস্কার করা হলে ফের ধস নামবে, রাস্তা থেকে ঘর বাড়ি তলিয়ে যাবে। বাড়ি ধসে যাচ্ছে, ওদিকে তো সব দেখানো হয়েছে, সারাতে সব দেখানো হয়েছে। বাড়ি মানে কোন থেকে নেমে গেছে, ও নেমেই যাবে, এই যে কাটছে ও নেমেই চলে যাবে।
ওই জন্য আমাদের বক্তব্য ছিল যে আগে একটু পাইলিংটা হয়ে গেলে তারপরে যদি কাটা হতো ভালো হতো। ওইটা একটু রাস্তা ছিল মানে কারোর লক্ষ্য নেই, ধসে ধসে চলে যাচ্ছে। আমরা খুবই আতঙ্কিততে আছি। মানে এবার যে খাল কাটলে আমাদের ঘর বাড়ি সবই পড়ে যাবে। এবারের খাল কাটাটা আমরা বন্ধ রাখতে চাইছি, যে আমাদের ঘর বাড়ি আর থাকবে না থাকবে। সারেঙ্গা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। খাল সংস্কার নিয়ে গ্রামবাসীদের পাশেই দাঁড়িয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। এলাকাবাসীর দাবি একদম ঠিক, কেননা এর আগের বারে যখন খাল কাটাই হয়েছিল ওনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। যে কন্ট্রাক্টর কাজ করেছিলেন উনি বলেছিলেন আমরা খাল কাটাইয়ের পরে বাঁধিয়ে দেবো। সেই জন্য এখন গ্রামবাসীর আপত্তি যে আমাদের আগে পাইলিং করে দেওয়া হোক, তারপরে কাটাই হবে। ধস নেবে, কারোর ক্ষতি হবে, কোনো প্রাণহানি হবে, এটা আমরা কখনো চাইবো না। আমরা অবশ্যই ইরিগেশন থেকে সেটা পাবো। সরস্বতী নদী কাটা নিয়ে দীর্ঘ দিনের মানুষের প্রতিবাদ ছিল। এটা গুটি কয় বিজেপির লোক এটা বাধা দিচ্ছে, এটা সরকারের কাজে বাধা দেয়া হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে। গ্রামবাসীদের স্বার্থেই সরকারি প্রকল্প, আর সেই সরকারি প্রকল্পের কাজ বন্ধ করছে গ্রামবাসীরাই। আর যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর, বন্ধ খাল সংস্কারের কাজ। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাতি চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। তীব্র গরমে চাঁদি ফাটা গরম, একেবারে অসহ্য গরম। আমার বাংলার সবশেষে কি একটু ভালো খবর দেখাতে পারবো আপনাদেরকে? জানি না, দেখি তবুও আবহাওয়ার খবর কিরকম থাকবে। কলকাতাতেও বাড়িতে টেকা দায়। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, তুমিও নিশ্চয়ই তীব্র গরমে এপাশ ওপাশ করছো আমার মনে হচ্ছে। এই গরম থেকে কি মুক্তি পাওয়া যাবে? একদমই অয়নদা, কার্যত গলদঘর্ম পরিস্থিতি, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে আজ শহর কলকাতায় বৃষ্টির দেখা মিলতে পারবে, কিন্তু এখনো পর্যন্ত সে অর্থে কোনো রকম বৃষ্টিপাতের দেখা মেলেনি। যদিও বা রাতের দিকে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর কলকাতার ক্ষেত্রে, এবং আগামীকাল থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এটা কলকাতার ক্ষেত্রে। এছাড়াও আগামীকাল কাল বৈশাখীর সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে, যেমন বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই জায়গাগুলিতে কিন্তু কাল বৈশাখীর সম্ভাবনা থাকছে। চলতি সপ্তাহে যে তীব্র গরমের দাবদাহ তা কিন্তু আজকে অনেকটাই কম, কারণ উত্তর পশ্চিমের যে গরম বায়ু তা প্রবেশ করা বন্ধ করেছে, তার জন্য আজকে কিছুটা স্বস্তি মিলেছে। কিন্তু বৃষ্টির দেখা শহর কলকাতার ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু মেলেনি। আজ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হবে না ভাই। হালকা বৃষ্টিতে মাটি ঠান্ডা হবে না। এ মাটি ঠান্ডা হতে গেলে কয়েক ঘন্টার বৃষ্টি চাই। আগামীকাল কি পাবো তাই? ধন্যবাদ। আগামী কয়েকদিন রেনের সম্ভাবনা দেখছি। আজকে গোটা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদারের কথা বলা হয়েছে, হিট ওয়েভ কিন্তু নয়। এবং এই জেলাগুলোতে কিন্তু থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড রেন অ্যাসোসিয়েটেড অ্যান্ড অ্যালং উইথ গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল কিন্তু আমরা কোনো হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদারের কথা আমরা বলছি না, রাদার পশ্চিমের যে জেলাগুলো সেখানে রেন, থান্ডারস্টর্ম উইথ রেন স্কোয়ার। কলকাতাতেও কিন্তু আমরা ওরকম এক্সপেক্ট করছি আর কি।